তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু LRNR ক্লাসেস। আমি তোমাদের সুমিত স্যার। আজকে আমি তোমাদের পড়াবো জীবনবিজ্ঞানের ক্লাস 7-এর অষ্টম অধ্যায়ের পরিবেশ ও জনস্বাস্থ্য অধ্যায়টা। পরিবেশ সম্পর্কে ধারণা কিন্তু আমরা আগের চ্যাপ্টারেই পেয়েছি। আজকে আমরা পড়ব জনস্বাস্থ্য, অর্থাৎ আমরা যে সুস্থ কোন ব্যক্তিকে বলবো। ধরো দুজন ব্যক্তি আছে। প্রথম ব্যক্তি হচ্ছে গিয়ে তার যে দৈহিক স্বাস্থ্য, অর্থাৎ তার শরীরে কোনো রকম রোগ ব্যাধি নেই, কিন্তু সে মানসিক ভারসাম্যহীন। আরেকজন ব্যক্তি যে হচ্ছে গিয়ে কি তোমার মানসিক সুস্থ, কিন্তু সে বিভিন্ন রোগে আক্রান্ত। তাহলে এই যে দুজন ব্যক্তিকে বললাম, এরা কি কেউ একজন সুস্বাস্থ্যের অধিকারী? নিশ্চয়ই না। অর্থাৎ স্বাস্থ্য মানে আমরা কি বুঝি? স্বাস্থ্য মানে বুঝি যে ব্যক্তি মানসিক দিক থেকে এবং দৈহিক দিক থেকে সুস্থ, তাকেই বলবো আমরা কি একজন সুস্থ ব্যক্তি। প্রথমে আমরা আলোচনা করব মানসিক স্বাস্থ্য নিয়ে। দেখো, মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক হতে পারে, অর্থাৎ যদি কেউ মানসিক সমস্যায় ভোগে তার কিন্তু বিভিন্ন রকমের একাধিক কারণ থাকতে পারে। যেমন কোনো একটা শিশু যখন মাতৃগর্ভে থাকে সেখান থেকে কিন্তু মানসিক সমস্যা শুরু হয়। কি করে? দেখো, একটা বাচ্চা যদি তার মধ্যে যদি সমস্ত পুষ্টিগুণ যদি না পৌঁছায়, তাহলে কি হবে? বাচ্চাটা কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হবে এবং তার পাশাপাশি মানসিক দিক থেকে কিন্তু রোগগ্রস্ত হতে পারে। প্রথম কারণ কি বলেছে দেখো, জন্মগত ত্রুটি। ঠিক আছে, গর্ভাবস্থায় বিভিন্ন রোগের সংক্রমণ ও অপুষ্টি যা শিশুর জন্মের পর শিশুর মন এবং বিকাশকে বাধাপ্রাপ্ত করে। এখানে কি বলেছে? গর্ভাবস্থায় বিভিন্ন রোগের সংক্রমণ মানে কার? যদি মা যদি কোনো রোগে আক্রান্ত হয়, তবে কিন্তু বাচ্চাও কি হবে? ওই রোগটা আক্রান্ত হবে। এবং মা যদি ঠিকমতো খাদ্য গ্রহণ না করে, অর্থাৎ পুষ্টি যদি ঠিকঠাক না পায়, তবে কিন্তু বাচ্চাও কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পর অপুষ্টিতে ভুগবে। প্রথম কারণ গেল। 2 নম্বরে বলছে মানসিক চাপ। দেখো, পরিস্থিতির চাপ আমাদের মনকে প্রবলভাবে নাড়া দেয়। অনেক সময় তা সহ্য করতে পারা যায় না। দেখবে অনেক মানুষ আছে, তার সাথে হঠাৎ করে এমন কিছু ইনসিডেন্ট হয়ে গেল যে কি হচ্ছে, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। তোমার হতে পারে কোনো অ্যাক্সিডেন্ট হলো, তার যে প্রিয় মানুষ মারা গেল, ঠিক আছে, ইত্যাদি অনেক কিছু হতে পারে। তাহলে সেই কারণের দ্বারা যে মানসিক চাপ কি করে, আমাদের কিন্তু মানসিক ভারসাম্য আমরা হারিয়ে ফেলতে পারি। 3 নম্বর বলছে পারিবারিক সমস্যা, মানসিক দ্বন্দ্ব, সিদ্ধান্ত নিতে না পারা। আমাদের কি হয়, বিভিন্ন যে ফ্যামিলির বিভিন্ন রকম সমস্যা হতে পারে, ঠিক আছে। এছাড়া মানসিক দ্বন্দ্ব, তোমরা খেয়াল করে দেখবে আমরা যখন কোনো কাজ থাকে না, ধরো এক্সাম হয়ে গেল, তখন দেখবে আমরা যখনই খালি মাথায় বসে থাকবো না, তখন দেখবে আমাদের মাথায় যত রাজ্যের উল্টো পাল্টা চিন্তা কিন্তু মাথায় এসে ঢুকবে। তুমি না চাইলেও কিন্তু সেটা মাথার মধ্যে চলেই আসবে। তাহলে আমাদের কি করতে হবে? সব সময় কোনো না কিছু কাজে ইনভলভ হতে পারে। নয় আমরা খেলাধুলা করব, নয় ঠিক আছে আমরা ড্রয়িং করলাম, সেটা আমরা পরে গিয়ে পড়বো, এই সমস্যা থেকে আমরা কীভাবে বাঁচতে পারি ইত্যাদি কাজে কিন্তু আমাদের ইনভলভ হতে হবে। তাহলে তোমার পারিবারিক সমস্যা, মানসিক দ্বন্দ্ব, সিদ্ধান্ত নিতে না পারা, এইগুলোই কিন্তু আমাদের কি মানসিক সমস্যার কারণ হতে পারে। অনেক সময় কি আমরা ভাবি যে এই যে সিদ্ধান্ত, এই কাজটা কি আমার করা উচিত কি উচিত নয়, আমরা সঠিক সিদ্ধান্তে আসতে পারি না। এর ফলে কি আমরা মানসিক সমস্যার মধ্যে আমরা কিন্তু পড়ি। ঠিক আছে। এছাড়া নেশাগ্রস্ত কারণ। অনেক সময় কি হয়, তোমরা ক্লাস 7-এ পড়ছো, এরপরে তোমরা ক্লাস 8-এ পড়বে। বয়ঃসন্ধিকাল তোমরা কিন্তু ক্লাস 8 থেকে পড়ে যাবে। বয়ঃসন্ধিকাল কি? WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে, ঠিক আছে, প্রায় মোটামুটি 10 থেকে শুরু হচ্ছে 19 বছর পর্যন্ত সময়কালকে বলবো আমরা বয়ঃসন্ধিকাল। এই বয়ঃসন্ধিকালের ছেলেমেয়েরা কিন্তু এই মানসিক সমস্যার সম্মুখীন হয়ে থাকে। অনেকে কি করে, এই সময় বিভিন্ন নেশাগ্রস্ত জিনিস সেবন করতে থাকে। এর ফলে কি হয়, তারা কিন্তু তোমার যত দিন যাবে আরও নেশার মধ্যে
তারা কিন্তু পড়বে এবং কি তারা একটা মানসিক রোগীতে পরিণত হবে যখনই কিন্তু নেশার বস্তুটা না পাবে। হয়েছে? তাহলে এই যে আমরা দেখলাম কারণগুলো, কি কি কারণে আমরা মানসিক সমস্যার সম্মুখীন হতে পারি। এবার আমরা দেখব এই যে মানসিক সমস্যা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি। ঠিক আছে? দেখো, আমাদের কি করতে হবে, জীবন কুশলতার চর্চা আমাদের করতে হবে। অর্থাৎ জীবনটাকে আমরা কিভাবে একটা সুস্থভাবে বাঁচতে পারবো সেই দিকে আমরা কীভাবে বা কী পন্থা আমরা অবলম্বন করব, যার ফলে কি করব, আমরা একটা মানসিক দিক থেকে সুস্থ হব। প্রথম কি বলছে, আত্মসচেতনতা। নিজের ভালো লাগা খারাপ লাগা থেকে শুরু করে আবেগ অনুভূতিগুলিকে নিয়ন্ত্রণ করতে হবে। তোমার একটা জিনিস ভালো লাগলো বা একটা জিনিস তোমার খারাপ লাগলো, সেটা কি তোমার পক্ষে শুভ না ক্ষতিকারক সেটা কিন্তু আমাকে বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে? তোমার জিনিসটা ভালো লাগলো মানে ওই জিনিসটা ভালো হবে তার কিন্তু মানে নেই। তাহলে আমাদের কি করতে হবে, নিজের প্রতি একটা আত্মসচেতন আমাদের কিন্তু হতে হবে, যেটা আমাদের যে অনুভূতিগুলো আবেগগুলো সেগুলো কিন্তু আমাদের কি করতে হবে, বিশ্লেষণ করতে হবে যে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা করব কোনটা করব না। এরপর বিশ্লেষণধর্মী চিন্তা, এটাই বলছে যে জীবনে নানান সমস্যার মুখোমুখি হয়ে সমস্যার মোকাবিলা করা। দেখো, এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো না কোনো সমস্যা নেই। আমরা কিন্তু সবাই কোনো না কোনো একটা কিন্তু সমস্যার সম্মুখীন হই। তোমরা এখন স্টুডেন্ট আছো, তা তোমাদের এখন সমস্যা কি, সামনে পরীক্ষা, কি করে পাস করব, কি করে ভালো মার্কস তুলবো। ঠিক আছে? যখন বড় হবে তখন কিন্তু তোমাদের সমস্যায় থাকবে, কিন্তু সমস্যা বিষয়টা তোমাদের পরিবর্তন হয়ে যাবে। তাহলে মানুষ মাত্রই সমস্যা থাকবে। তাহলে আমাদের কি বলছে যে জীবনের নানান সমস্যাগুলো আমাদেরকে মুখোমুখি হতে হবে। সমস্যা বলে সেখান থেকে আমরা বেরিয়ে চলে যাব বা ওই কাজটা আমরা করব না, এটা করলে কিন্তু আমাদের হবে না। আমাদের সমস্যার মুখোমুখি বা মোকাবিলা করতে হবে। 3 নম্বর পয়েন্ট কি বলছে, সৃজনশীল চিন্তা। সৃজনশীল চিন্তা মানেটা কি আমি বললাম যে তোমার যদি তোমাকে কাজ না দেওয়া হয়, তোমাকে যদি কোনো কাজ না দেওয়া হয়, তোমাকে যদি বলা হলো তুমি সারাদিন বসে থাকবে বা ঘুমাবে, তোমার একটা সময় আসবে তোমার কিন্তু আর ঘুমাতে ভালো লাগবে না বা বসতে ভালো লাগবে না। এর ফলে কী হবে, তোমার মাথায় নানা রকম চিন্তা কিন্তু ঢুকবে। যেটা ঘটার নয় সেটা তোমার মনে হবে যদি এটা হয় যদি ওটা হয়। তাহলে আমাদের এই সমস্ত উল্টোপাল্টা চিন্তা থেকে বেরিয়ে আসার উপায় কি বলছে, আমাদের বিভিন্ন সৃজনশীল কাজে অংশগ্রহণ করতে হবে। যেমন তোমার যদি আঁকতে ভালো লাগে তুমি আঁকা শেখো বা আঁকো, কোনো একটা জিনিস আঁকো। তোমার যদি গান করতে ভালো লাগে তুমি গান গাও বা গান শেখো। তোমার যদি কারোর নাচতে ভালো লাগে সে নাচবে, কারোর কোনো কবিতা ভালো লাগে, ঠিক আছে, বা নাটক করতে ভালো লাগে, তাহলে সে কিন্তু এই সৃজনশীল কাজগুলো কিন্তু করতে পারে। ফলে কি হবে, সে কিন্তু ওই উল্টোপাল্টা চিন্তা থেকে বেরিয়ে আসতে পারবে সহজে। পরের পয়েন্ট কি বলছে, সিদ্ধান্ত নেওয়া। সিদ্ধান্ত নেওয়া হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যখনই আমাদের মাইন্ডটাকে একটা নির্দিষ্ট কাজে আবদ্ধ করব, তখনই কিন্তু আমাদের মনটা স্থির হবে, আমাদের মাইন্ডটা স্থির হবে। ফলে আমরা একটা কাজে সেটা সিদ্ধান্ত কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারবো, যে কোনো কাজের সঠিক সিদ্ধান্ত নিতে পারবো যে কোনটা আমার পক্ষে ভালো, কোনটা আমার করা উচিত, কোনটা আমার করা উচিত নয়। কি বলছে, সমস্যাটি চেনা এবং এলোমেলো চিন্তাগুলিকে কি করতে হবে, সুবিন্যস্তভাবে সাজিয়ে কোনটা সঠিক সেটার দিকে কিন্তু আমাদের এগিয়ে চলতে হবে। পরের পয়েন্ট কি বলছে, পারস্পরিক সম্পর্ক। এখনকার দিনে মোবাইল চলে এসে কী হয়েছে, আমরা কারোর সাথে কিন্তু কথাবার্তা বলি না। যেমন আমাদের সময় যদি বলি, আমাদের সময়ে বিনোদনের মাধ্যম কী ছিল জানো, আমাদের যখন পরীক্ষা হয়ে যেত অ্যানুয়াল, তখন তোমার পড়াশোনা থাকতো না, তখন আমরা গল্পের বই পড়তাম, ঠিক আছে, বা মাঠে গিয়ে খেলতাম। কিন্তু এখনকার বাচ্চাদের কি হয়েছে, পড়াশোনা যদি অ্যানুয়াল পরীক্ষা হয়ে যায় আমরা কি করি, আমরা মোবাইলে গেম খেলছি, ঠিক আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকছি এবং বাইরে গিয়ে খেলছিই না। এর ফলে কি হচ্ছে, প্রত্যেকটা মানুষের সাথে একটা সুসম্পর্ক কিন্তু বজায় থাকছে না। আগে যোগাযোগের জন্য চিঠি লেখা হতো, কোনো আত্মীয় স্বজন কেমন আছে, এখন তো ফোন হয়ে গেছে, আগে কি লিখতো, চিঠি লিখতো যে কেমন আছো না আছো। এখন কি হয়েছে, এখন ওই আনলিমিটেড কল তোমার চলে এসে গিয়ে কিন্তু কি সুসম্পর্ক নষ্ট হয়েছে।
ঠিক আছে, অর্থাৎ কি হয়েছে, যেমন তুমি বিজ্ঞান যত তোমার অগ্রগতি হবে তত কি তোমার খারাপ দিকও আছে ভালো দিকও আছে। তো এখানে কি বলছে, পারস্পরিক সম্পর্ক, পরিবার পরিজন বন্ধু অন্যান্য মানুষজনের সাথে সুসম্পর্ক গড়ে তোলা। আমাদের চেষ্টা করতে হবে কি না বন্ধু বান্ধবের সাথে বসে গল্প করা বা তার সাথে গিয়ে কি মাঠে খেলা, তবেই তো তোমার সাথে বন্ধুর একটা কি ভালো বন্ডিং হবে, তাই না? এছাড়া বাড়ির যে মানুষজন আছে তাদের সাথে কথা বলা, ওই বললাম এখন কি হয়েছে যে অনেকে স্কুল থেকে আসে মোবাইল নিয়ে বসে, আবার তোমার টিউশন বেরিয়ে যায়, আবার আসে পরে আবার ফোন নিয়ে বসে, ফলে কি মা বাবা এবং বাড়ির যে অন্যান্য আত্মীয় আছে তাদের সাথে কিন্তু কি মানে বসে কথা বলার সময়টা এখন আর হয় না, ফলে সুসম্পর্ক কিন্তু নষ্ট হয়েছে। ঠিক আছে, তাই এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের যে বয়ঃসন্ধিকালে যে সমস্যাটা প্রধান হয়, যেটা মানসিক দিক থেকে আমরা কি না বিপর্যস্ত হয়ে পড়ি, সেই দিকগুলো কিন্তু আমরা এড়িয়ে আসতে পারবো। ঠিক আছে, তাহলে জীবন কুশলতা চর্চার দিকগুলো হচ্ছে এইগুলো ছিল। এরপরে চলে আসি আমরা দৈহিক স্বাস্থ্য। দৈহিক স্বাস্থ্য মানে কি, যে বললাম যে আমরা ঠিক আছে বিভিন্ন আমাদের শরীরে যদি কোনো রোগ না থেকে থাকে, অর্থাৎ আমরা যদি দৈহিক দিক থেকে সুস্থ থাকি তাহলে কী করে আমরা সুস্থ থাকতে পারবো। এবার আমরা দেখে নেব দৈহিক সমস্যার কারণগুলো কি কি। আগের দিনে আমরা যে অধ্যায় ছিল সেই অধ্যায়ে আমরা আলোচনা করেছিলাম যে মানুষ বিভিন্ন কর্মসূত্রে কি করছে, বিভিন্ন রোগ কিন্তু তার হয়ে যাচ্ছে। যেমন আগের দিনে আমরা আলোচনা করেছিলাম যে হসপিটালের দ্বারা যারা ডাক্তারবাবু আছেন তারা না চাইলেও তাদের কিন্তু বিভিন্ন কঠিন রোগের সম্মুখীন হতে হয়। যেমন বলেছিলাম যক্ষার ক্ষেত্রে, ঠিক আছে, নিউমোনিয়ার ক্ষেত্রে, এগুলো কি একটা ছোঁয়াচে রোগ, অর্থাৎ যেটা তোমার সংক্রমিত হতে পারে। তাহলে কিন্তু এই রোগগুলো হবে জেনেও ডাক্তারবাবুরা কী করছে, রোগীর চিকিৎসা করছে। তেমন আমরা পড়েছিলাম যে কৃষিক্ষেত্রে যে বিভিন্ন কীটনাশক ব্যবহার করছে, তাহলে যে সমস্ত চাষি বন্ধুরা আছে তারা কিন্তু জানে যে কীটনাশক তার শরীরের পক্ষে ক্ষতিকারক, এরপরেও কিন্তু কি তার কর্মসূত্রে তাকে সেটা করতে হচ্ছে। ঠিক আছে, আজকে এছাড়াও বিভিন্ন রকমের আমরা কারণগুলো পড়ব। দেখো দৈহিক সমস্যার প্রথম কারণ যদি বলা হয় সাধারণ উৎসজনিত কারণ, মানে তুমি একটা জায়গায় বসবাস করছো এবং সেখানকার পানীয় জল খাচ্ছ, ফলে কি তুমি না চাইলেও কিছু রোগ তোমার হয়ে যাচ্ছে, তোমার কিছু করার নেই, সেটা হচ্ছে সাধারণ উৎসজনিত কারণ। যেমন প্রথমে বলছে 1956 খ্রিস্টাব্দে জাপানের প্রথম পারদ দূষণের কথা কিন্তু জানা যায়। জাপানের একটা শহর আছে, জাপানের শহরটার নামে মিনামাটা। কেন এই মিনামাটা মানে কোন ধাতুর ফলে হয়, কোন ধাতুর তোমার দূষণের ফলে হয় না পারদ দূষণের ফলে হয়। ঠিক আছে, তাহলে সেখানে এই জাপানের শহরটা মিনামাটা, এটা হচ্ছে একটা তোমার সমুদ্রের উপকূলবর্তী একটা শহর। তাহলে দেখবে যে সমস্ত বড় বড় কারখানা আছে সেই সমস্ত কারখানা কিন্তু কোনো একটা বড় নদী বা কোনো একটা বড় সমুদ্রে মানে সমুদ্রের পার্শ্ববর্তী এলাকায় কিন্তু তারা গড়ে থাকে। কেন? কারণ তারা যাতে সহজেই জলটা নিয়ে ব্যবহার করতে পারে এবং দূষিত যে বর্জ্য পদার্থগুলো সেগুলো কিন্তু কি ওই জলের মধ্যে ফেলতে পারে। তাহলে এই যে জাপানের শহরটা মিনামাটা, এখানে কি হচ্ছে যে লোকগুলো আছে তাদের কিন্তু ওই কলকারখানা থেকে যে পারদ, যে ওয়েস্ট পারদটা তারা জলের মধ্যে ফেলছে, এই সমস্ত পারদ দূষণের ফলে তাদের কি মিনামাটা রোগ দেখা গেল। এই মিনামাটা রোগের ফলে কি হয়, এই মিনামাটা রোগের ফলে কি বলছে মুখ এবং জিভ অসাড় হয়ে যায়, অর্থাৎ তোমার জিভে কোনো টেস্টই থাকবে না। ঠিক আছে, এবং কি বলছে স্মৃতি শক্তির লোপ পায়, তুমি সব কিছু ভুলে যাবে। 2 নম্বর, ক্যাডমিয়াম দূষণের ফলে ইটাই রোগ হয়। ঠিক আছে, ক্যাডমিয়াম দূষণটা কেন হয় মনে রাখবে, যে সমস্ত পারমাণবিক চুল্লি আছে সেই পারমাণবিক চুল্লি যে ধোঁয়া, সেই ধোঁয়া থেকে একটা যেটা তোমার দূষণ হচ্ছে সেটা হচ্ছে কি তোমার ক্যাডমিয়াম। ক্যাডমিয়ামটা ধাতু যার ফলে যেটা তোমার পরিবেশে ছড়িয়ে গিয়ে ইটাই রোগ হচ্ছে। এটা হলে কি হয় না, এটা হলে আমাদের অস্থিসন্ধি মানে যে জয়েন্টগুলো আছে আমাদের, ঠিক আছে, যে জয়েন্টগুলো আছে সেই তোমার অস্থিসন্ধিতে বা জয়েন্টে
অতিরিক্ত বা মারাত্মক কী হবে, যন্ত্রণা হবে। এছাড়া বিপাকীয় গোলযোগ, মানে তোমার হজম হবে না ঠিকঠাক করে, তুমি যা খাবে বদ হজম হবে, ঠিক আছে, বিপাকীয় গোলযোগ। এছাড়া উচ্চ রক্তচাপ, রক্তচাপ বেড়ে যাবে তোমার। এছাড়া অ্যানিমিয়া, অ্যানিমিয়া মানে হচ্ছে কি, রক্তাল্পতা, দেহে হিমোগ্লোবিনের অভাব। যদি কারো শরীরে হিমোগ্লোবিন ঠিকঠাক তৈরি না হয় তাহলে কি হবে, দেহে রক্তের অভাব দেখা দেবে, যাকে বলবো আমরা রক্তাল্পতা বা অ্যানিমিয়া। তাহলে কিন্তু এই কি বলে যে ক্যাডমিয়াম দূষণের ফলে কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে। 3 নাম্বার রোগটা কি বলছে, মালদহ, মুর্শিদাবাদ, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা ইত্যাদি জায়গায় আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাক ফুট ডিজিজ হয়। ঠিক আছে, তা আর্সেনিকটা থাকে কোথায়, আর্সেনিক থাকে সাধারণত জলের মধ্যে। ঠিক আছে, ওরা মানে ওদের কিছু করার নেই, এই সমস্ত এলাকার মানুষরা যারা তোমার ফিল্টার ছাড়াই জল পান করে। এবার দেখো সমস্ত মানুষের কিন্তু ফিল্টার কেনা সামর্থ্য নেই, ঠিক আছে, সবাই কিন্তু কি করে, ওই চাপা কলে জল খায়। এর ফলে কি হচ্ছে, তাদের কিন্তু শরীরের মধ্যে আর্সেনিকটা দীর্ঘদিন ধরে জমা হতে হতে কি হচ্ছে, ব্ল্যাক ফুট ডিজিজ হচ্ছে। এই যে আর্সেনিকের ফলে যে রোগটাকে বলবো আমরা ব্ল্যাক ফুট ডিজিজ। এটা কেমন হয়, ব্ল্যাক ফুট মানে কি, ব্ল্যাক মানে হচ্ছে কালো, ফুট মানে হচ্ছে কি পাকে বলছে ফুট। তাহলে হাত এবং পায়ের যে তলায় কালো কালো ছোপে সৃষ্টি হয়। ঠিক আছে, আর কি হয়, শরীরে বিষক্রিয়া দেখা যায়, শরীরে বিষক্রিয়া দেখা দেবে। আরেকটা কি হয়, এই পারদ দাঁতের পক্ষে কিন্তু ক্ষতিকারক, মনে রাখবে। তুমি যদি দীর্ঘদিন ধরে আর্সেনিকযুক্ত জল পান করো তাহলে তোমার কি হবে, দাঁত ক্ষয়ে যাবে, এবং দাঁতের ক্ষত সৃষ্টি হবে। হয়েছে। এরপর 4 নম্বর কি বলছে, বীরভূম, বাঁকুড়া, মালদহ জেলায় ফ্লুরাইড দূষণের ফলে ফ্লুরোসিস রোগ হচ্ছে। ঠিক আছে, এখানে কি হচ্ছে, এটাও কিন্তু একটা জলবাহিত রোগ, অর্থাৎ এই তোমার ফ্লুরাইড কিন্তু জলের মধ্যে মিশে থাকে। যে জল পান করার ফলে কি হচ্ছে, এখানকার মানুষেরা কিন্তু ফ্লুরোসিস রোগ হচ্ছে, যেটা আমাদের দাঁত এবং হাড়ের বিভিন্ন সমস্যা দেখা যায়। অ্যাকচুয়ালি এই রোগটা হলে দাঁত এবং হাড়কে ক্ষয়িয়ে দেয়। ঠিক আছে, এবার যদি হাড় ক্ষয়িয়ে দেয় তো কী হবে, হাড় ভঙ্গুর হয়ে যাবে, এবং দাঁতও কিন্তু আমাদের ক্ষয়প্রাপ্ত করে। এরপরের হচ্ছে, প্রথম পড়লাম আমরা সাধারণ উৎসজনিত কারণ, এবার হচ্ছে আমরা পড়ব বিভিন্ন পেশাজনিত রোগ। আগের দিন বিভিন্ন পেশাজনিত রোগ পড়লাম, আজকে বাকি যে সমস্ত পেশাজনিত রোগগুলো আমরা দেখে নেব। দেখো বলছে মোটর গাড়ি চালানো, দেখো যারা হচ্ছে যে বিভিন্ন কর্মসূত্রে মোটর গাড়ি ব্যবহার করতে হয়, যেমন এখন তোমার অনলাইন ফুড সার্ভিস, ঠিক আছে, জোম্যাটো বলো, ঠিক আছে, আরও যে সমস্ত সংস্থাগুলো আছে, বা যারা হচ্ছে তোমার ওষুধের বিভিন্ন কোম্পানিতে রিপ্রেজেন্টেটিভ, তাদেরও কিন্তু কি দীর্ঘ সময় ধরে ওদের কিন্তু মোটর গাড়ি চালাতে হয়, মোটরসাইকেল চালাতে হয়। এর ফলে কি হচ্ছে, তারা কিন্তু কাঁধে এবং হাতের কিন্তু অতিরিক্ত ব্যথা অনুভব করে। ঠিক আছে, এছাড়া কি বলছে, কলকারখানার কাজে মাটি কাটা, ফুটবল খেলা, হাতুড়ি ও ছেনি দিয়ে কাজ করা, যারা এই সমস্ত কাজগুলো করে তারা কি হয়, দেখো যারা তোমার কলকারখানায় কাজ করে তাদের কি হয়, কলকারখানা যে সমস্ত ক্ষতিকারক বিষাক্ত পদার্থগুলো তাদের শরীরে যাচ্ছে, হতে পারে সেটা তোমার পারদ যাচ্ছে, হতে পারে তোমার সেটা কি যাচ্ছে, ক্যাডমিয়াম যাচ্ছে। কারণ বিভিন্ন যে কলকারখানা থেকে বিভিন্ন ক্ষতিকারক বর্জ্যপদার্থ উৎপন্ন হয়ে থাকে, সেগুলো যদি দীর্ঘদিন ধরে কারো শরীরে প্রবেশ করে তো তারা কিন্তু একাধিক রোগের সম্মুখীন হতে পারে। যারা মাটি কাটছে, ফুটবল খেলছে, হাতুড়ি এবং ছেনি দিয়ে কাজ করছে, তাদের কি হচ্ছে, তাদের বয়সে এক সময় গিয়ে কি হচ্ছে, হাড়ের সমস্যা দেখা দেয়। দেখবে যারা ফুটবল প্লেয়ার, ঠিক আছে, তারা কিন্তু বেশি দিন খেলতে পারে না, বা যারা নাচের সাথে যুক্ত, ঠিক আছে, কিছুদিন পরে গিয়ে দেখবে তারা কিন্তু হাড়ের ক্ষয় দেখা দেয় এবং লিগামেন্ট ছিঁড়েও যেতে পারে। তা এই সমস্যা কিন্তু সম্মুখীন হয় না। এরপরে বলছে ট্রাফিক পুলিশের কাজ, বা যারা কাঠের কাজ করছে, দীর্ঘ সময় ধরে উনানে রান্না করছে, কয়লা খনিতে কাজ করছে, এই সমস্ত মানুষদের কি হয়, যারা ট্রাফিক পুলিশের কাজ করছে সব সময় রাস্তার ধারে, যে সিগন্যাল আছে সেখানে কিন্তু দাঁড়াতে হচ্ছে, ফলে 24 ঘন্টা নাকে কি হচ্ছে, বিভিন্ন ক্ষতিকারক মোটরসাইকেলের বা মোটর গাড়ির বিভিন্ন ক্ষতিকারক যে সমস্ত গ্যাসগুলো নাকে ঢুকছে, এবং
ধুলোগুলো আমাদের নাকে ঢুকছে, ফলে কি হচ্ছে বিভিন্ন ব্রঙ্কাইটিস অর্থাৎ কি আমাদের ফুসফুসের বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। এই ব্রঙ্কাইটিস হলে কি হবে, শ্বাস নিতে সমস্যা হবে, এছাড়া ফুসফুসে প্রদাহ হবে, হয়েছে। এছাড়া মায়েরা এখনও গ্রামেতে উনুনে রান্না করে, তাহলে সেই উনুনের ধোঁয়া কী হচ্ছে ফুসফুসে প্রবেশ করছে, এর ফলে মায়েদেরও কিন্তু বিভিন্ন রকম যে শ্বাসজনিত সমস্যা কিন্তু দেখা দিচ্ছে, এমনকি কী হয় ফুসফুসের ক্যান্সারও দেখা দিতে পারে। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর এই চ্যাপ্টারের সম্পর্কে যদি যাবতীয় তোমরা নোটস পেতে চাও তবে আমাদের ওয়েবসাইট LRNR এ গিয়ে যাবতীয় নোটস তোমরা সংগ্রহ করতে পারো। ধন্যবাদ।